জয় মা জগদ্ধাত্রী বলে শুরু করছি আজকের ব্লগটা। তো যেটা প্রথমেই তোমরা দেখছো এটা হচ্ছে চন্দননগরের রানীমা। তো আজকের ব্লগটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো স্পেশাল, যেখানে চন্দননগর কলকাতা সব ধরনের পুজো আমরা কভার করেছিলাম। ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল। তো প্রথম আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের চন্দননগরের মানকুণ্ডু স্টেশন থেকে। তো এটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। যেটা প্রথম ফুটেজটা দেখলে সেটা হচ্ছে রানীমার কাছে আমরা কিছুক্ষণ পরেই যাচ্ছি। এই প্যান্ডেলটা দেখে কি চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, অনেকে ঠিকই ধরেছে। এই প্যান্ডেলটা এই বছর 2025-এ মুদিয়ালি ক্লাবের থিম ছিল। সেই থিমটাকেই কিন্তু আরও বড় করে আরও এক্সপ্যান্ড করে এই ক্লাবে এই থিমটা করা হয়েছে এবং অসাধারণ ইনস্টলেশন। চন্দননগর প্রতি বছর যেটার জন্যে হাইপে থাকে সেটা হচ্ছে তাদের লাইট, প্রতিমা এবং মণ্ডপের মধ্যে ইনস্টলেশন, নিত্য নতুন ধরনের টেকনোলজি, নিত্য নতুন রকমের সাজ, অ্যাক্টিভিটি সব কিছু নিয়ে। তো আমরা ওই ক্লাবটা থেকে এগিয়ে এলাম এবং রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা তার উল্টো দিকে কিছুটা এগিয়ে এসেই জাস্ট রাস্তায় গলির মধ্যে এই প্যান্ডেলটা ছিল মনের মানুষ। এই প্যান্ডেলটাও খুব সুন্দর। প্রথমেই বলে নিচ্ছি, চন্দননগরের প্রতিটা পুজো আমরা কভার করিনি। আমরা মোটামুটি মানকুণ্ডু আর চন্দননগরের এই হাতে গোনা 10 থেকে 12টা পুজো আছে কভার করব। এবং প্রতিটা প্যান্ডেলের নামও কিন্তু আমি বলতে পারবো না, কারণ যেহেতু চন্দননগরের বাসিন্দা আমি নই। বিশেষ কয়েকটা পুজোর নাম বলতে পারবো। আর চন্দননগরের সাথে কিভাবে পরিচয়, চন্দননগরের সাথে আমাদের আলাপ, সবকিছু নিয়ে আজ গল্প হবে এই ব্লগটায়। তো এটা একটা ট্যুর বলতে পারো। তো এই প্যান্ডেলটাতে দেখতে পাচ্ছ একটা যেরকম মনের মানুষ থিম রয়েছে, তার একটা থিম সংও ছিল এবং তার সাথে সাথে প্যান্ডেলটা বেশ সুন্দর করে মানে নতুন ধরনের কিছু ইনস্টলেশন দিয়ে প্রতিটা প্যান্ডেলই ইউনিক। এখানে দেখতে পাচ্ছ যে ওপরে যে ফুলটা লাগানো, সেই ফুলটাও মুভ করছে। মানে প্রতিটা জিনিস এখানে একটা সুন্দর ইনস্টলেশনের মাধ্যমে প্যান্ডেলগুলো কিন্তু তৈরি করা হয়। আর প্রতিমার যে এখানে স্পেশালিটি বা বৈশিষ্ট্য বলা যেতে পারে, যে প্রত্যেকটা প্রতিমাই কিন্তু তোমাকে মাথা উঁচু করে দেখতে হবে। তারপর ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে এসে আমরা আরেকটু এগিয়ে এলাম। আরেকটু এগিয়ে এসেই আমরা আর একটা প্যান্ডেল পাচ্ছি। এটা আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকে এসেছিলাম। জেনারেল লাইনটা দেখছো বেশ ভিড়। তখন রাত্রির প্রায় বাজে বলতে গেলে ওই 8:30 মতো হবে। তো সেই সময়েও কিন্তু ভালো রকম ভিড় রয়েছে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও বিশেষ রকমের একটা সুন্দর কারুকার্য বা কাঁচের, ওরা বলছে বারবার অ্যানাউন্স করছিল যে কাঁচের বিভিন্ন রকম টুকরো টুকরো দিয়ে বানানো এটা। এবং এই মানকুণ্ডু থেকে যে সোজা লাইনটা যায়, সেই লাইনটার আমি একটা রুট ম্যাপও বলে দিচ্ছি যে কিভাবে ঘুরলে তোমরা, মানে যারা চন্দননগরের বাসিন্দা নও, বাইরে থেকে যদি আসো, কিভাবে ঘুরলে মোটামুটি কিছু সময় হাতে থাকলে, আমাদের হাতে যেমন আছে খুব কম সময় আছে, হোল নাইট আমরা দেখবো না, আবার ফিরে যাব বাড়ি রাত্রিবেলা। তো কীরকমভাবে ঘুরলে মোটামুটি বড় বড় কয়েকটা ঠাকুর তোমরা কভার করতে পারবে। তো এই প্যান্ডেলটাও দেখছো যে রাত্রির ওই 8:30-9টা নাগাদ কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। প্রতিমা একই রকম, এখানে সকল জায়গাতেই খুবই বড় বড়, সাজ আলাদা, কারো ডাকের সাজ, কারো এরকম ডাকের সাজ, প্রত্যেকটাই তারও বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে। এবং এই চন্দননগরের প্রতিমা বা চন্দননগরের পুজোর সাথে আমার পরিচয় আজ থেকে ঠিক 10 বছর আগে, মানে 2015 সালে। মানে তখন জাস্ট কলেজ শেষ হয়েছে, সেই বছর প্রথম আমি আমার বন্ধুদের সাথে চন্দননগর এসেছিলাম। এবং সেই বছর থেকেই এখানকার যে এত সুন্দর ফ্যাসিনেশন পুজোকে নিয়ে, মানে যেরকম কলকাতায় দুর্গাপুজোতে একটা থাকেই, তাছাড়া এখানকার একটা অন্যরকম পুজোর মধ্যে একটা আনন্দ থাকে, একটা আভিজাত্য থাকে, সেইটা আমাকে প্রতি বছরই খুব আকৃষ্ট করে। আর এই প্যান্ডেলটাও তোমরা কোথায় দেখেছো এই বছর বলো? যে প্যান্ডেলটায় খুব ভিড় হচ্ছিল। রাত্রির 3টের সময় প্যান্ডেলটা গেছিলাম, এটা হয়েছিল হচ্ছে ত্রিধারা সম্মেলনীতে। সেই প্যান্ডেলটাকে, অঘরীদের প্যান্ডেলটাকেই তুলে আনা হয়েছে এখানে। ঠিক বলবো জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না। ওই রানীমার আগে, মানে রানীমার যে মণ্ডপটা হয় তার ঠিক আগেই পরে হচ্ছে এই প্যান্ডেলটা। একটা মাঠের মধ্যে পুজোটা হয়, সেটা দেখে এখন আমরা সোজা চলে এলাম রানীমার মণ্ডপের কাছে। এবং রানীমা একটা বলা যেতে পারে চন্দননগরের খুবই হাইলাইটেড, যেরকম বড় বাজারের পুজো সেরকম রানীমা তেমাথার পুজো এটা। এবং এই রানীমা তেমাথার পুজোর সব থেকে বলা হয় যে উচ্চতম। এবং অনেক কষ্ট করে, অনেকেই হয়তো ভিডিওটা দেখেছো, মানে যখন নিরঞ্জন হয় সেই সময় কিভাবে কষ্ট করে ওনাকে বার করা হয় এবং তারপরে সকলে মিলে তাকে ট্রলিতে তুলে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। তো সব থেকে উচ্চতম প্রতিমা হচ্ছে রানীমা, যেরকম এদের একটা স্লোগান আছে যে মাথা উঁচু করে দেখুন সামনে রানীমা। তো সত্যিই অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এবং এই রাস্তা থেকেই তোমরা সোজা বাঁদিক ধরে চলে আসবে। বাঁদিক ধরে চলে আস্তে আস্তে এই যে আর একটা প্যান্ডেল পড়লো, এইভাবে আমরা একটা ইউ শেপের মতো করে আজকে প্যান্ডেলগুলো আমরা দেখবো। মানে সোজা আমরা মানকুণ্ডু থেকে গেলাম হচ্ছে রানীমা, তারপর থেকে বাঁদিক ধরে আমরা আবার সোজা গঙ্গার ধার বরাবর হেঁটে আবার আমরা স্টেশন রোডের দিকে চলে আসবো। তো একটা ইউ শেপে ঘুরলে মোটামুটি 3-4 ঘন্টায় এই ঠাকুরগুলো, আর রাস্তা যদি চেনা থাকে, আমার যেমন রাস্তাগুলো এখানকার মোটামুটি যে বড় রাস্তা সেগুলো চেনা ছিল, সেই জন্য একটু সুবিধা হয়েছে। এই ঠাকুরটাও দেখতে পাচ্ছ বেশ বড়,
এবং প্রত্যেকটা প্যান্ডেলের সাথে সাথে কিন্তু এখানে ভালো রকম পুলিশ প্রোটেকশনও রয়েছে। এবং চন্দননগর নামটা কেন হয়েছে, বিভিন্ন রকম ঐতিহাসিক হিস্ট্রি পাওয়া যায় এর। যেরকম অনেকে বলে যে চাঁদ সওদাগর কোনো এক সময় এখানে এসেছিলেন এবং একটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে এটা কি মানে চাঁদের নগর বলতে বলতে চন্দননগর কথাটা এসছে। ফরাসিরা বলতেন যে এখানে চন্দন কাঠের জঙ্গল ছিল, সেই জন্য চন্দননগর নাম হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু কথা এখানে প্রচলিত আছে। তবে আমার ব্যক্তিগতভাবে যদি পছন্দের জায়গা হয়, মানে কলকাতার পরে যদি পছন্দের জায়গা হয়, সেটা অবশ্যই অঞ্চল যদি হয় সেটা অবশ্যই চন্দননগর। আচ্ছা, এটাই চন্দননগরের বিখ্যাত স্ট্যান্ড রোড। এখানে আমাদের প্রি ওয়েডিংয়ের লাস্ট দিনের লাস্টের পার্টের শুটটা হয়েছিল। ঠিক 1 বছর পরে আবার এলাম। স্মৃতিচারণ, নস্টালজিয়া ফিল হচ্ছে। আগের বছর এরকমই অক্টোবরের শেষে এসেছিলাম, এবছরও তাই এলাম। সেই ওইখান থেকে ফুচকা খাওয়া, তারপরে এইখানটাতে দাঁড়িয়ে আমি নায়িকার সাথে ছবি তুলেছিলাম। ওইখানে বসে আমাদের একটা গল্প শুরু হয়েছিল, ওইখানে বসে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম। এইসবই মনে পড়ছে। এই পার্কেই একটা ছবি তুলেছিলাম, যেটা বড় করে ওর বন্ধুরা আমাদের রিসেপশনে গিফট করেছিল। সেই ছবিটা আছে এখন আমাদের। তো এখনো অবধি মোটামুটি 10টা ঠাকুরও দেখা হয়নি, কিছু ঠাকুর এখনো বাকি আছে। এই 8টা-9টা মতন হয়েছে, 8টা-9টা মতন হয়েছে। প্রচুর ভিড়, আর কয়েকটা দেখে ব্যাক। তো যেরকম বললাম যে এতটাই পছন্দের জায়গা, যে জন্য প্রি ওয়েডিংটাও আমার ইচ্ছা ছিল এখানে করার, তো সেটাও হয়েছিল আমাদের একদিন প্রি ওয়েডিং এখানে। তারপরে আমরা এখান থেকে জাস্ট ওই স্ট্যান্ড রোডে কিছুটা সময় কাটিয়ে, মানে স্ট্যান্ড রোড তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট আমার পছন্দের লোকেশন, হয়তো অনেকেরই। এবং তারপর আমরা চলে এলাম হচ্ছে এই লাইট যেটা দেখছো, এটা হচ্ছে বড় বাজারের যে প্যান্ডেলটা হয় সেটার দিকে। সেটা দেখে আমরা এখন চলে এলাম হচ্ছে হেলা পুকুরধার, যেটা চন্দননগরের এই বছর বিখ্যাত হয়েছিল হচ্ছে ডায়মন্ডের গয়না পরানো হয়েছিল মাকে, যেটা মনে হয় মেবি সেনকো জুয়েলার্স থেকে বা পিসিচন্দ্র থেকে দেওয়া হয়েছিল। এবং এই প্যান্ডেলটা কিন্তু বেশ অনেকটা দূর, মানে ওই হাসপাতাল যেটা একটা আছে সেখান থেকে প্রায় অনেকটা হেঁটে এসে আমাদের এই মানে মণ্ডপটায় ঢুকতে হলো। সেটার জন্য কিন্তু আমাদের অনেকটা টাইম গেল। কিন্তু এই প্যান্ডেলটা স্পেশাল ছিল, যেহেতু হিরের এইভাবে তৈরি করা হয়েছে অর্নামেন্টস দিয়ে, সেই কারণে ভিড়ও প্রচুর হচ্ছে। বাট এটা যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এইটা আমরা যেতে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা মতো যদি আমি বলি, সেরকম কাছাকাছি সময় লাগবে, কারণ এটা একটু অন্য দিকে। আমরা এটা দেখতে গেলাম বলে আমরা আর একটা ভালো ঠাকুর হয় চাউলপট্টি, যেটা এখানকার বুড়িমা বলা হয়, সেই ঠাকুরটা আমরা মিস করেছি। বাট এই ঠাকুরটা দেখলাম, দেখে আবার আমরা আসবো হচ্ছে এখন এখানকার আরও একটা বড় আকর্ষণ, যেটা হচ্ছে এখানকার বাগবাজারের ঠাকুর। যেরকম কলকাতায় বাগবাজার রয়েছে, তো এই হচ্ছে চন্দননগরের বাগবাজারের ঠাকুর। এটাও কিন্তু এখানে একটা প্রাণকেন্দ্র বা একটা খুবই পপুলার বলা হয়, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষেরা আলপনা দেয়। পুজোর আগে যে আলপনা প্রতিযোগিতা হয়, সেটাই রাস্তা জুড়ে পুরো আলপনাগুলো হয়। তো এইটা যদি আমরা ওই হেলা পুকুরধারটা না যেতাম, তাহলে কিন্তু আরও অন্যান্য ঠাকুরগুলো তোমরা ওই টাইমে কভার করে নিতে পারতে। তো এখন আমাদের খিদে মোটামুটি ভালোই পেয়েছে, টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, ফুচকা টুচকা, ঠান্ডা। তো এখন এই একটা মানে অনেক পুরনো রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা অনেকবার দেখেছি। তো এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিলাম হচ্ছে এগ চাউমিন। 150 টাকা করে দাম নিল, বেশ ভালোই কোয়ান্টিটি ছিল, এসি রেস্টুরেন্ট ছিল। দুজনে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি স্টেশন রোডের দিকে, কারণ আমাদের ট্রেন আজকে সারা রাত মোটামুটি চলবে। তো আমাদের একটা মানে আমি অ্যাপে দেখছিলাম যে লাস্ট ট্রেন ছিল 12:30 নাগাদ। তো এখন জানি না ট্রেন পাবো কিনা। তো আমরা আস্তে আস্তে আরও যে প্যান্ডেলগুলো পড়ে সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে আমরা সোজা চলে যাব হচ্ছে স্টেশন রোডের দিকে। যেরকম এটা চন্দননগর স্টেশনের দিকে গেতে এই মধ্যাঞ্চল বলে যে প্যান্ডেলটা পড়ে, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও বছর হয়েছিল, বাট ওই রাত্রিবেলা 12:30 নাগাদ ওটা বন্ধ ছিল। এবং প্রত্যেকটা প্যান্ডেলেরই যেরকম আমরা প্ল্যান করেছিলাম, এই দেখছো ইউ শেপটা, মানে আমরা মানকুণ্ডু থেকে এসে চন্দননগর স্টেশনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু গাড়ি তোমরা নিয়ে যেতে পারবে না, সপ্তমী থেকে দশমী বা একাদশী অবধি গাড়ি পুরো বন্ধ থাকে। আউটসাইডারদের গাড়ি, যারা ভেতরের মানে চন্দননগরের বাসিন্দা, তাদের গাড়িতে একটা আলাদা স্টিকার মেরে দেয় এখানকার পুলিশ, সেই গাড়িগুলোকেই অ্যালাউ করা হয়। আদারওয়াইজ কিন্তু অন্যান্য গাড়ি তোমরা নিয়ে যেতে পারবে না। তোমরা নিয়ে গেলে তোমাদেরকে ওই তেঁতুলতলা ওখানে রেখে বা কোনো স্টেশনে রেখে তোমাদেরকে যেতে হবে। তো এই ঠাকুরগুলো আমরা মোটামুটি পায়ে হেঁটেই দেখছি, তোমরাও পায়ে হেঁটেই প্ল্যান করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না, কারণ রাস্তা মোটামুটি ভালো। যদি খুব অসুবিধা হয় তোমরা টুকটাক টোটো অটো পেয়ে যাবে। আর এই প্যান্ডেলটা বেশ শেষের দিকে, মানে একদম এটা স্টেশনের
মানে যদি চন্দননগর স্টেশন থেকে বেরো ডান দিকে পড়বে এই ঠাকুরটা। এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল। এই ঠাকুরটা দেখে আমরা এবছর এই বছরের মতো চন্দননগরের যাত্রা শেষ করছি। 2023-এর 24-এ আসা হয়নি, সরি 24-এ যেহেতু প্রি ওয়েডিং ছিল, মানে বিয়ে ছিল তারপরে, সেই জন্য আর আসা হয়নি। তো 25-এ এলাম, অনেকটা অপেক্ষা ছিল, সে অপেক্ষার সত্যি অবসান ঘটলো, কিন্তু সময় অনেকটা কম ছিল ব্যস্ততার মধ্যে। তাও যে কটা ঠাকুর দেখলাম, বেশ বড় বড় ঠাকুর দেখলাম চন্দননগরের। চন্দননগরের পুজো তো বিখ্যাতই, আমার কাছে আরও খুব স্পেশাল। তারপরের দিন আমরা কলকাতায় চলে এসেছিলাম। কলকাতায় আমাদের এখানে বাগবাজার, মানে আমাদের কলকাতার বাগবাজারেও কিন্তু বেশ ভালো ভালো পুজো হয়, এবং কলকাতায় তোমরা সকলেই জানো যে মূল পুজোটা হয় হচ্ছে নবমীতে, এবং অষ্টমী থেকে কিছু কিছু জায়গায়, ওই আমরা সপ্তমীর দিন গেছিলাম হচ্ছে চন্দননগর, তো অষ্টমীতে দেখতে পাচ্ছ যে অনেক জায়গায় প্রতিমা নিয়ে আসা হয়েছে, বা যেখানে দেখছো যেরকম আলপনা দেওয়া হচ্ছে। তো মূল পুজোটা হয় কিন্তু নবমীতে, নবমী দশমী একাদশী থাকে, তারপর দ্বাদশীতে বিসর্জন হয়। তো এখানে সেরকমভাবেই এখানে রীতি প্রচলিত। চন্দননগরে কিন্তু একদম পঞ্চমী থেকে বলা যেতে পারে দুর্গা পুজোর মতো করেই পুজোটা হয়। তো এই বছরে আমার কলকাতার যেটা বেস্ট ঠাকুর লাগলো সেটা হচ্ছে এইটা, শ্যাম স্কোয়ারের ঠাকুরটা। মানে এত সুন্দর, মানে যদি প্যান্ডেল 10-এ 10 হয়, প্রতিমা 10-এ 20, মানে এত সুন্দর প্রতিমা হয়েছে এবছর। বাগবাজার সার্বজনীন ঠাকুরটা আমার প্রিয়ার দুজনের কারোরই দেখা হয়নি বিভিন্ন রকম কারণের জন্য। তো সেই খামতিটা, মানে একটা খামতি ছিল, সেই খামতিটা যেন এই জগদ্ধাত্রী মা পূরণ করে দিলেন। মানে পুরো দেখে যে সাজটা যদি বাদ দিই, মানে চোখ মুখের আকৃতি আদল সবই কিন্তু একদম আমাদের যে বাগবাজার সার্বজনীনের যে প্রতিমার মুখ হয় বা আদল হয়, পুরো সেই আদলের মুখটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবং অসাধারণ প্যান্ডেলটা হয়েছিল। তো কলকাতাতেও বেশ ভালো ভালো পুজো হয়। আর এই যে প্রতিমাটা, এটা হচ্ছে প্রিয়াদের পাড়ার, মানে সচ্চাশি পাড়া জুনিয়র ক্লাবের পুজো। এই পুজোটা মানে একদম প্রিয়ার বাড়ির পাশেই হয়। তো আমি মোটামুটি প্রায় 3 বছর ধরে এই পুজোটার সাথে মানে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে জড়িত। পুজোর কদিন থাকা, এবং যেহেতু প্রিয়া পার্টিসিপেট করে পুজোটায়, সেই জন্যে তো থাকতেই হয়। বছর যেহেতু বিয়ে হয়ে গেছে আরও বেশি দায়িত্ব। তো পুজোর দিন তো ছিলাম, মানে এটা নবমীর দিনে দেখতে পাচ্ছ, নবমীর দিনে যেরকম পালা করে করে পুজো হয় সেরকম পুজো হয়েছে। এটা সন্ধেবেলার দিকে আমি গেছিলাম যখন সন্ধ্যারতি হচ্ছিল। তো এই পুজোটা অনেকটা হোমলি, মানে প্রত্যেকের বাড়ির আশেপাশে যারা থাকে তাদের একটা লাল বেদি বলে একটা জায়গা আছে সচ্চাশি পাড়ায়। অনেকে আরও যদি স্পেসিফিকভাবে বলা হয়, যেখানে 35 ফুট কালী ঠাকুরটা হয়, কালী পুজোর সময় হয়তো অনেকেই আসো। সচ্চাশি পাড়া যে মাঠটা বা ক্লাবটা, ওটার থেকে একটু এগিয়ে এলেই তোমরা এই প্যান্ডেলটা বা এইখানের এই পুজোটা দেখতে পারো নেক্সট ইয়ার। ভালো করে বেশ একটা পাড়ার মধ্যে পুজো হয়, বারোয়ারি পুজোই বলা যেতে পারে যেটাকে। এবং সেখানে বেশ ভালো করে পার্টিসিপেট করা, এবং দেখতে পাচ্ছ সকলে মিলে একসাথে অনেকের সাথে দেখাও হয়, যেহেতু এটা পাড়ার পুজো হলে যেরকম হয়, তো সেরকম একটা আমেজ ছিল। জগদ্ধাত্রী পুজো মানেই যেরকম, মানে কলকাতাতে আমরা যেরকম স্পেশাল হয় হচ্ছে দুর্গা পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, তো সেই কারণে চন্দননগর তো যেতেই হয়। তাছাড়া এইরকম যেগুলো আমাদের পাড়ার পুজো, সেই পাড়ার পুজোগুলোতেই দেখতে পাচ্ছ যেরকম যেদিনকে বিসর্জন হলো, সানডেতে বিসর্জন হলো, আগের সানডে, সেই জন্য ব্লগটা একটু দেরি হয়ে গেল আসতে। সবটা একসাথে আমি করে ক্যাপচার করে আনতে চাইছিলাম ব্লগটা। তো এখানে পাড়ার মহিলারা সকলে মিলে মাকে বরণ করছে বিদায় বেলায়। তো দেখছি প্রিয়া প্রথমবারের জন্য বরণ করছে, মানে এতদিন পাড়ার দুর্গাপুজোর বা কালী পুজো বা যে কোনো পুজোরই বিসর্জনে ছিল, কিন্তু এই বরণ যে ফেস্টিভ্যালটা বা বরণের যে রিচুয়ালটা, সেটাই ও প্রথম বছর পার্টিসিপেট করছে। তো সেটা ওর কাছে বেশ মানে খুবই গুরুত্বপূর্ণ বা স্পেশাল। দেখতে পাচ্ছ বরণ করছেও। তো এই পুজোটায় যেরকম যেভাবে হয়েছিল, পুজো হয়েছিল, এবং তার পরের দিন ভোগ বিতরণ হয়েছিল। তার পরের দিন এখানে পাড়ায় একটা ছোট করে ফাংশন হয়েছিল, বেশ বিশেষ কিছু ব্যক্তিরা এসেছিলেন এবং অনেক আর্টিস্ট এসেছিলেন যারা গান করেছেন। বেশ ভালো করে পুজোটা এখানে ডিজাইন করেছেন এখানে যারা উদ্যোক্তারা আছেন। বেশ সুন্দর লাগলো পুজোটা। এবং অবশ্যই চন্দননগরের যে ফুটেজগুলো দেখালাম বা ঠাকুরগুলো দেখালাম কীরকম লাগলো জানিও। অবশ্যই পুজোর যে সিরিজটা গেল, মানে দুর্গা পুজোর ভিডিও 3টে ছিল, কালী পুজোর 2টো ছিল, আর চন্দননগর জগদ্ধাত্রী পুজো বা জগদ্ধাত্রী পুজোর একখানা ভিডিও করলাম। সকলে জানিও ভিডিওটা কেমন হলো। আর বিশেষ করে কালী পুজো আর এই জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলো নতুন ফোন দিয়ে বানাচ্ছি, তো কীরকম কোয়ালিটি হচ্ছে, কীরকম ধরনের আরও কন্টেন্ট চাইছো আগামী দিনে সব কিছু জানিও। আর ডিসেম্বর আসছে, ডিসেম্বরে কিন্তু ঘোরার অনেকগুলো প্ল্যান আছে আমার, তো ওয়েট করো। সেখানে ট্রাভেল ব্লগ আবার আসছে। অনেকে জিজ্ঞাসা করছিল ট্রাভেল ব্লগ আসছে না কেন, তো সেখানে আবার মানে এরকম লং ট্যুরগুলোর কিছু ভিডিও আসছে, প্ল্যানিংয়ে আছে, সেগুলোও চলে আসবে। তো দেখতে পাচ্ছ মায়ের বিদায় বেলায় মা আবার পরের বছর আসুক, পরের বছর আবার সকলে মিলে মেতে উঠি।
জয় জগদ্ধাত্রী মা বলে শেষ করছি।